ঢাকায় থাকা আজকে নিয়ে 5 দিন মেহেরিনদের। মেহেরিন ছাদের দোলনায় বসে আছে। উর্মি এখনো ঘুমাচ্ছে। মেহেরিনের হাতে মায়ের ফোন। ইমন ভাইয়ের সাথে তো মেহেরিনের দেখাই হলো, অথচ কাল বা পরশু তারা চলে যাবে বাড়ি। মেহেরিন কল লাগালো ইমনের নম্বরে। ইমন শুয়েছিল। ফোন আসায় ফোনের দিকে তাকাতেই দেখলো মেহেরিনের মায়ের নম্বর। ইমন ভাবলো উর্মি কল করেছে, সেই জন্য ফোন রিসিভ করে বলল, হ্যাঁ উর্মি বল। হ্যাঁ উর্মি বল। মেহেরিন মৃদুস্বরে বলল, আমি মেহেরিন। ইমন ভাই। ইমন কান থেকে ফোনটা নামিয়ে একবার ফোনের দিকে তাকালো। মেহেরিন ফোন করেছে, তাও আবার নিচ থেকে। শোয়া থেকে বসে বলল, হ্যাঁ মেহেরিন বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো, জীবন যেভাবে চলছে সেইভাবেই। আপনার কি চাকরি এখনো হয়নি ইমন ভাই? কিভাবে হবে বলো, সব তো বন্ধ করোনার জন্য। আর এই ঢাকা শহরে লোক ছাড়া জব পাওয়া দুর্বিষয়। আপনি এখন কোথায়? মালিবাগ। আমরা কাল পরশু হতে চলে যাব বাড়িতে। উর্মি শেষবার দেখা করতে চায় আবার। আজ? সময় থাকলে আজ। আচ্ছা, আমি দুপুরের দিকে আসছি। তুমি আসবে মেহেরিন? অনেকদিন হলো তোমায় দেখি না, ভীষণ মনে পড়ে সেই দিনগুলো। গান গাওয়া হয় এখনো? মেহরিন তপ্ত শ্বাস ফেলল। গানের মাস্টার নেই, সেজন্য গাওয়াও হয় না। আপনি গান নিয়েও ভাবলেও পারতেন ইমন ভাই। গান শখে বসে শিখেছিলাম মেহরিন। খেয়েছো সকালে? হুম। আপনি? এখনো খাওয়া হয়নি। খেয়ে নিন। রাখছি তাহলে। মেহরিন ফোনটা কেটে দিল। উর্মিদের জন্য ভীষণ কষ্ট হয় মেহরিনের। কত কষ্ট করে তারা জীবনযাপন করছে। দুপুরে দেখে উর্মিকে নিয়ে বের হলো মেহেরিন। তেহেরান আজ আসেনি সাথে। ইমনও আজ হেঁটে এসেছে। দূর থেকে দেখলো মেহেরিন উর্মিকে। চোখ জুড়িয়ে গেল মেহেরিনের মুখচ্ছিরি দেখে। এই মেয়েটার চেহারা একটা কিছু আছে, দেখলেই হৃদয়ে প্রশান্তি বয়ে যায়। ইমন এগিয়ে আসলো। মেহেরিন স্মিথ হাসলো। তিনজন মিলে একটা বেঞ্চে বসলো। উর্মি ভাইকে এটা ওটা বলছে। ইমন মনোযোগ দিয়ে বোনের কথা শুনছে। পাশ দিয়ে ঝালমুড়িওয়ালা যেতেই উর্মি বলে উঠল, ভাই ঝালমুড়ি খাবো? ইমন ঝালমুড়িওয়ালার দিকে তাকালো। তার পকেটে আছে তো মনে হয় 20 টাকার একটা নোট। বোন চেয়েছে খেতে, না করতেও পারবে না। সেদিনও কিছু খাওয়াতে পারেনি। ইমন স্নান মুখে দুটো মুড়ি দিতে বলল লোকটাকে। লোকটা বানিয়ে দিল। একটা উর্মি আর আরেকটা মেহরিনের জন্য। মেহরিন লক্ষ্য করলো ইমনের পকেটে হাত দিয়ে টাকা বের করলো 20 টাকার একটা নোট। আবারও হাত দিল পকেটে, কিন্তু এবার কিছু বের করলো না। টাকা আর নেই। মেহরিন জিজ্ঞেস করলো, ইমন ভাই আপনি খেলেন না? ইমন টাকাটা দিয়ে বলল, আমি খেয়ে এসেছি পেট ভরা। বেশ কিছুক্ষণ পর থাকার পর এবার মেহেরিনদের ওঠার পালা। উর্মি ভাইকে জড়িয়ে বলল, ভাই আর থাকা লাগবে না ঢাকায়, আমাদের সাথে চলো, গ্রামে কিছু একটা করা যাবে। ইমন স্মিথ হেসে বলল, তা বলে হয় না বোন, ভালো থাকিস, খুব শিগগিরই বাড়ি যাব। মেহেরিন উর্মিকে হাঁটতে বলে মেহেরিনের সামনে এসে দাঁড়িয়ে সাইড ব্যাগ থেকে একটা খাম বের করে ইমনের হাতে দিয়ে বলো, বাসায় গেলে খুলে দেখবেন। ভাইয়া আসছি, সাবধানে থাকবেন। মেহেরিন চলে গেল। ইমন তাকে দেখলো মেয়েটা যাওয়া। কি আছে এই খামে? ইমন ভাবতে ভাবতে হাঁটা ধরলো খামটার দিকে তাকিয়ে। সুলেমান আর ইব্রাহিম একটু বেরিয়েছিল, আর্মি অফিস থেকে ফিরছে। এখন তারা ক্লাবে যাবে, শরীফের কাছে। গাড়ি চালাচ্ছে ইয়াসিন। সামনে সিটে ইয়াসিনের পাশে ইব্রাহিম আর পেছনে সুলেমান। সুলেমান ফোনে কিছু একটা করছে। আসমকে জোরে গাড়ির ব্রেক কষতেই সুলেমান ইয়াসিনকে বকা দিয়ে বলল, মারা প্ল্যান করছিস নাকি আমার ইয়াসিন? ইয়াসিন সামনে তাকালো। এক পুরুষ এখনই তাদের গাড়ির তলে এসে মরতে যাচ্ছিল। ভাই, এক ছ্যামড়া গাড়ির সামনে আসতে মরতে। মরে গেছে? না, যা দেখে আয়। ইব্রাহিম বের হলো। ইমনের শরীরে ধুলোবালি লেগে আছে। সেটা পরিষ্কার করে মাটিতে পড়া মেহরিনের খামটা তুলতে দেখতে পেল সামনে এক লোক দাঁড়িয়ে আছে। ইমনের দোষ ছিল সেটা বুঝতে পেরে ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলল, সরি স্যার, বেখালির কারণে এমনটাই হলো। ইব্রাহিম অপদমস্তক দেখল ইমনকে। নাম কি তোমার? জি, ইমন। বাসা কোথায়? বাসা মহাদেবপুর, এখন থাকি মালিবাগ। সলিমানদের বাড়িও তো মহাদেবপুর। জানো না দেশের যা অবস্থা, তারপরও মাস্ক ছাড়া এভাবে বের হয়েছ কেন? মাস্ক আছে পকেটে। কি করো তুমি? বেকার, আমি চাকরির জন্য ঢাকা এসেছি। ইব্রাহিম পকেট থেকে একটা কার্ড বের করে
বলল, কাজ না পেলে এই নাম্বারে কল দিও, কাজের ব্যবস্থা হয়ে যাবে। তপ্ত শ্বাস ফেলে চলে আসলো। কি তখন থেকে এই লোক এটা ওটা জিজ্ঞেস করেছিল? কে এই লোক? ইব্রাহিম গাড়িতে এসে বসলো। সুলেমান বিরক্ত হয়ে বলল, নিজের বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলে নাকি? ছেলেটাকে ভীষণ অসহায় লাগলো। ঢাকা এসেছে কাজের সন্ধানে, তোদের মহাদেবপুর ছেলের বাড়ি, সেই জন্য কাজের ব্যবস্থা করে দিলি? দিলাম। দেশের বেকারত্ব হ্রাস করা আমাদের দায়িত্ব। ইয়াসিন গাড়ি স্টার্ট দিল। ক্লাবের সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে সুলেমান সোজা ভিতরে ঢুকে গেল। শেষের এক কক্ষে ঢুকে পুরো রুম ফাঁকা, শুধু আছে একটা আলমারি, যা দেখতে বাহির থেকে আলমারিরা, কিন্তু আসলে এটা একটা দরজা। সুলেমান সেই দরজা খুলতে একটা সিঁড়ি দেখা গেল। সুলেমান সিঁড়ি দিয়ে একদম নিচে আসলো। পেছন পেছন ইব্রাহিমও। চেয়ারে হাত পা বাঁধা শরীফের দেহে প্রাণ নেই। ইব্রাহিম চোখ ফিরিয়ে নিল। আসলে রাজনীতি কখনো শুধু নীতি মেনে হয় না, নীতির বাইরেও একটা নীতি আছে যা স্বয়ং সুলেমান নিজে বানিয়েছে। ইমন মেঝে ফিরে খামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। তারপর খামটা খুলতে দেখতে পেল তাতে 3,000 টাকা আছে। মেহরিন মূলত ইমনকে টাকাগুলো দেওয়ার জন্য দেখা করতে চেয়েছিল। মেহরিন ভালো করে বুঝতে পেরেছিল ইমনের পকেট শূন্য, আর সরাসরি টাকাটা দিলে ইমন কখনোই নিত না, সেই জন্য খামে করে দিয়েছে। খামের টাকার সাথে একটা চেকও আছে। ইমন পড়ল, ইমন ভাই, টাকাগুলো আমি জমিয়েছিলাম ঈদের সালামি টিফিনের টাকা দিয়ে। আমি ধারণা করেছিলাম আপনি ভালো নেই, সেই জন্য এইগুলো আপনাকে দিলাম। আমি চাই ক্ষণিকের জন্য হলেও আমি আপনার এই দুর্বিষহের সময় পাশে থাকতে। টাকাগুলো সামনাসামনি দিলে কখনোই আপনি নিতেন না, তাই বলছি টাকাগুলো আপনি আপনার মনে করে কাজে লাগান। যখন আপনার চাকরি হয়ে যাবে তখন না হয় ফিরিয়ে দিয়েন। আপনি ভালো থাকুন। আপনার উপর অনেক আশা নিয়ে বসে আছে উর্মি আর চাচি। আপনি সফল হন। আপনাদের এই দুঃসময় কেটে যাক অতি শীঘ্রই। ইমন মৃদু হাসলো। টাকাগুলো সযত্নে রেখে দিল খামে। বিড়বিড় করে বলল, শুধু দুর্বিষয়ের সময় না, সারাটা সময় দুঃখের সাথে সাথে সুখের সময় আমি তোমাকে পাশে চাই মেহেরিন। সুলেমান বাসায় ফিরে ইজি চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। এখন কিছুটা শান্তি লাগছে। হুট করে পকেটে থাকা ফোন বেজে উঠল। সুলেমান না দেখেই ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে অপরিচিত একটা কণ্ঠস্বর ভেসে আসলো। কেমন আছো সুলেমান? সুলেমানের পায়ে রক্তের মাথায় চড়ে গেল। এই কণ্ঠ শুনে তীব্র কণ্ঠে বলো, ফোন কেন দিয়েছিস? শুনলাম বিয়ে করছো। সুলেমানের কপালে রাগের কারণে দুটো ভাঁজ পড়ল। নজর রাখছিস আমার উপর? ফোনের ওপাশ থেকে নিঃশব্দে হাসির রোল শোনা গেল। হাসির শব্দ শুনে গায়ে জ্বালা ধরে গেল সুলেমানের। নজর রাখা লাগে না সুলেমান। মেয়েটাকে ভীষণ সুন্দরী সুলেমান। সুলেমান তো মেয়েটাকে দেখেনি। মেয়েটা সুন্দর, আম্মা তো বলেছে তার পছন্দ হয়েছে, তাহলে নিশ্চয়ই রূপে গুণে অতুলনীয়। তোর চেয়ে 1000 গুণ সুন্দরী সে। কথাগুলো বুকে চিরে ছুরির মতো বিঁধে গেল প্রেমার মনে। চোখে কোণে জমে থাকা জল মুছে সে গলা আটকে আসা কণ্ঠে বলে ওঠে, তুমি বিয়ে করবে? এটা আমি মানতে পারছি না সুলেমান। আমার বুক ফেটে যাচ্ছে। তোর বুক ফেটে গেলে তোর জামাইকে গিয়ে বলো ডক্টর দেখে সেলাই করিয়ে আনতে তোর বুক। অভিমানী শুনে প্রেমা বলল, বিয়েটা না করলে হয় না? সলিমান চেয়েছিল বিয়েটা করবে না, কিন্তু এই মেয়ের কথার প্রেক্ষিতে এখন মায়ের পছন্দ করা মেয়েকেই সলিমান বিয়ে করবে। তুই জামাইয়ের বিছানায় ফুর্তি করবি আর আমি তোর শোকে কুমার হয়ে থাকবো সারা জীবন। এই এই তোর কি লজ্জা নেই? একজন বিবাহিত নারী হয়ে পর পুরুষকে ফোন দিয়েছে সেতু রাতে। প্রেমার মুখ অপমানে ফ্যাকাশে হয়ে গেল। আবেগে ভেসে ফোন করেছিল, এখন মনে হচ্ছে কান্নায় ডুবে যাবে। সুলেমানের বিয়ের খবর শুনতে পেয়ে নিজেকে আর আটকিয়ে রাখতে পারেনি। সেই জন্য আবেগে ফোন করে মনে যা আসছে তাই বলে দিয়েছে। পেমা ছোট্ট করে বলো, সরি, রাখছি, ভালো থেকো, আর পারলে প্লিজ আমায় ক্ষমা করে দিও। সুলেমান তীব্র তাচ্ছিল্যের সহিত বলো, ক্ষমা? তাও আবার তোর মতো মেয়েকে? ইহকালে কোনো পরকালেও তোর মতন মেয়েকে আমি সুলেমান ক্ষমা করব না। আমার ঘৃণায় বাঁচবি তুই। ফোন রাখ, আর আর কোনোদিন ফোন দিবি না আমাকে। সুলেমান ফোন কেটে দিল। নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রাখলো। মেয়েটা ফোন করে দিল আজ তার মোটে 12টা বাজে। প্রেমা ফোনটার দিকে তাকিয়ে রইল। জীবনের কোন প্রান্তে কোন অজান্তের প্রেমা এতটা নিঃস্ব হয়ে গেল।
প্রায় সবাই দেখে নাম্বারটা, কিন্তু কল দেওয়ার সাহস হতো না। আর সাহস করে দিয়েছিল। আর সুলেমান অন্য কাউকে বিয়ে করবে, অন্য কাউকে ভালোবাসবে, এটা মানতেই পারছে না প্রেমা। তারপরে মেনে নিতে হবে। সুলেমানের অধিকার আছে কারোর সাথে সুন্দর মতো বাঁচার। কিন্তু প্রেমার জীবন, সে তো সুখী নেই। তার জীবনের সুখ কবে ছিল শেষবার? সুলেমানকে হারানোর পর থেকে জীবন তার জাহান্নাম। কম কষ্ট তো আর হয়নি সলিমানকে ছেড়ে আসার সময়। এখন পাহাড় সম কষ্ট নিয়ে সে সলিমানকে ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু কেউ জানতে পারল না সেদিন প্রেমার অগোচরে করা কান্নার কথা। কেউ জানতে পারল না সেদিন এক বুক কষ্ট নিয়ে সে সলিমানকে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছেড়েছে। অথচ পৃথিবীর লোকেরা জানলো প্রেমা প্রতারণা করেছে। চুপচাপ ক্লান্ত ভঙ্গিতে প্রেমা এগিয়ে গেল ব্যালকনির দিকে। গিরিল আঁকড়ে ধরল দুহাত। ঠান্ডা ধাতব স্পর্শে গাল বেয়ে গড়িয়ে পড়ল জমাট বাঁধা কষ্টের অনুভূতি। গালের এক পাশে রক্ত জমে নীলচে দাগ হয়ে উঠেছে। শরীরটা তার আঘাতের ব্যথায় জর্জরিত। ফর্সা সুন্দর নূরের মতো চেহারাটা এখন আর সেই আগের নূর নেই। আছে শুধু আঘাতের চিহ্ন। অর্ধ চাঁদের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে প্রেমা বলে উঠল। চুপচাপ ক্লান্ত ভঙ্গিতে প্রেমা এগিয়ে গেল ব্যালকনির দিকে। গিরি লাগলে ধরল দু হাতে। ঠান্ডা ধাতব স্পর্শে গাল বেয়ে গড়িয়ে পড়ল জমাট বাঁধা কষ্টের অনুভূতি। গালের এক পাশে রক্ত জমে নীলচে দাগ হয়ে উঠেছে। শরীরটা তার আঘাতের ব্যথায় জর্জরিত। ফর্সা সুন্দর নূরের মতো চেহারাটা এখন আর সেই আগের নূর নেই। আছে শুধু আঘাতের চিহ্ন। অর্ধ চাঁদের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে প্রেমা বলে উঠল, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তো তোমাকে ছেড়ে আসার পর থেকে আমি আর সুখের মুখ দেখিনি। জানি না আর কখনো দেখতে পারবো কি না। তবে জেনে রেখো, আমি আজও তোমায় ভালোবাসি। আমার প্রথম ও শেষ প্রেম ভালোবাসা তুমি ছিলে, আর মৃত্যুর আগ অবধি তুমিই থাকবে। কিন্তু তুমি তা জানতেই পারলে না। তোমার চোখে ঘৃণা হয়ে আমার মৃত্যু হবে একদিন, দেখে নিও। তোমার ঘৃণাকে আমি প্রচণ্ড ভয় পাই। কথাগুলো শেষ হতেই বুকের ভেতর থেকে গুমড়ে উঠল কান্না। খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে প্রেমার, কিন্তু এ বাড়িতে কান্নারাও অনুভূতির প্রয়োজন। এ বাড়িতে ব্যথাও যেন শিষ্টাচারের আবরণে ঢাকা। ঠিক তখনই দূরের এক গাছের ডালে নিঃশব্দে এসে বসলো একটা ছোট্ট চড়ুই পাখি। রাতের নীরবতা ছুঁয়ে ওর ডানা ভেজে উঠেছে বেদনায়। ঠান্ডা হয় পাখিটার পালক হালকা কেঁপে উঠল, ঠিক যেন প্রেমার বুকের ভিতর থরথর করে কাঁপছিল চাপা কান্না। চাঁদের ইসমান আলোয় পাখিটির অবনয় আবছাভাবে দেখা যাচ্ছিল। সেই নিঃশব্দ সাক্ষীর মতো বসে থাকা পাখিটির দিকে তাকিয়ে প্রেমার বুকের ভিতর জমে থাকা সুর যেন ফুঁড়ে বেরিয়ে এলো নিবিড় কাঁপুনির মতো। চাঁদের ইসমান আলোয় ঝাপসা হয়ে ওঠা পাখিটার দিকে তাকিয়ে নিজের অচিন্তনীয় বেদনার স্বর বয়ে নিয়ে প্রেমা গেয়ে উঠল এক নিঃশব্দ প্রার্থনা। যাও পাখি, যারে উড়ে। তার ঠিক একদিন পরে মেহেরিনরা তাদের নিজ বাড়িতে চলে আসলো। উর্মি তার নিজের বাড়িতে। ইতি বেগম জিজ্ঞেস করলেন ইমনের কথা। উর্মি বলল, ভাইয়া চেষ্টা করছে মা, বলেছে খুব শিগগিরই আসবে বাড়ি। ইতি বেগম খানিকটা স্বস্তি পেলেন। রাতে রান্না করার জন্য চাল নেই বাসায়। ইতি বেগম পাশের বাসায় গেল কিছু চাল আনতে। তারপর রান্না বসালেন। রাতে ভাত আর শুকনো মরিচ বাটা। কাঁচা বাজার নেই রুমে। রাতটা কোনো রকম এটা দিয়ে চালিয়ে সকালে যাবে বাজারে। মোতালেব ভূঁইয়া নিজের রুমে বসে আছেন চুপচাপ। শেরিন রুমে ঢুকে দেখলো বাপজান তার চিহ্নিত মুখে বসে আছে। শেরিন বাবার পাশে বসে বলল, কি হয়েছে আব্বা, এমন চিহ্নিত কেন তোমার মুখ? মোতালেব ভূঁইয়া মেয়ের দিকে তাকালেন। বড় মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী হলেও তার ছোট মেয়ের তেমন বুদ্ধিমতী নয়। খুব সাধারণ, নিষ্পাপ। সে যে বাপ ছাড়া তেমন কিছুই বুঝতে চায় না। শেরিন, আমি একটা দায়িত্ব দিব তোকে। হ্যাঁ আবু, বলো না। আমি মরে গেলে মেহেরিন আর তোর মাকে দেখে শুনে রাখবি সব সময়, কথা দে। শেরিন বাপকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন কথা কেন বলছে বাবা? তুমি, আমি, আমরা সবসময় একসাথে থাকবো তো। জীবনের গ্যারান্টি কেউ দিতে পারে না রে মা। কখনো যদি আমার কিছু হয়ে যায়, ওদের খেয়াল রাখিস। কিচ্ছু হবে না তোমার আব্বা। তুমি উঠো, খেতে চলো। আমি মেহেরিনকে ডেকে আনছি। মেহরিন বাসায় এসে ফ্রেশ হতেই শেরিন আসে খাবার খাওয়ার জন্য ডাকতে। মেহরিন ভেজা চুল গামছা দিয়ে ভালো মতো মুছে বলে, কি রেঁধেছ?
তোর পছন্দের চিংড়ি মাছ আর গরুর মাংস ভুনা। মেহেরিনের জিভে জল চলে আসলো। বোনকে জড়িয়ে ধরে বলল, তুমি কি জানো আপু, তুমি ওয়ার্ল্ডের বেস্ট বোন আমার কাছে। শিরিন মুচকি হাসলো। একটা মেয়ের কাছে তার দ্বিতীয় মা হয় তার বোন। আমি তোকে মায়ের মতোই ভালোবাসি মেহেরিন। কখনো কোনো সমস্যা হলে দুনিয়ার কেউ তোর বিপক্ষ চলে গেলেও আমি শিরিন কখনোই তোর বিপক্ষে যাব না। সব সময় তোর এই বোন তোর সাথেই আছে, নিজেকে কখনো একা ভাববি না। মেহরিন শিরিনের হাতে উল্টো পিঠে চুমু খেলো। তারপর হুট করে মনে পড়লো, সে যে ভেবেছিল ঢাকায় যাওয়ার আগে লোকটার নাম ঠিকানা বোনের থেকে জেনে নিবে। কই, আর তো জানা হলো না। শিরিন মেহরিনকে কিছু ভাবতে দেখে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? হ্যাঁ আপু, একটা কথা জিজ্ঞেস করব? বল। আচ্ছা আপু, আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম কি? তিনি ঢাকায় কোথায় থাকেন? নামটা ঠিক এই মুহূর্তে মনে নেই, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই থাকে শুনেছি। মেহেরিনের মনে পড়ল, তেহরানের সাথে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল মেহেরিন। আবার ঘর থেকে মোতালেব ভূঁইয়ার ডাক ভেসে আসলো। তিনি মেয়েদের ডাকছেন খেতে আসার জন্য। তিনি মেয়েদের সাথে করে খাবার খান। এমন দিন খুব কমই হয়েছে যে মোতালেব ভূঁইয়া মেয়েদের রেখে একাই খেয়েছেন বাসায়। মেহেরিন শিরিনকে গিয়ে বাবার দুপাশে বসলো। সানজিদা বেগম খাবার বেড়ে দিলেন। মোতালেব ভূঁইয়া তৃপ্তি করে খেলেন মেয়েদের সাথে। না জানি কতদিন হায়াত আছে তার। বড় মেয়ের একটা আশ্রয় আছে, এখন ছোট মেয়ের একটা আশ্রয় পাইয়ে দিলেই মনেও শান্তি তার। দুপুরে গরম রোদের পর পরিমাণ কিছুটা শীতল হলো। বিয়ের আর 10 দিন বাকি মেহেরিনের। মেহেরিনের বাবা খুব ঘরোয়াভাবেই দিবে ছোট মেয়ের বিয়েটা, কারণ এলাকার খুব একটা আয়োজন করে বিয়ে দেওয়া নিষেধ এই করোনার মধ্যে। মোতালেব ভূঁইয়া আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছেন, ফোন করে খুব সীমিত পরিসরে। এর মধ্যে মেহেরিন জানতে পারলো তার এইচএসসি রেজাল্ট দিবে জুনের 30 তারিখে। মেহেরিন বিয়ের 4 দিন পর। রেজাল্ট নিয়েও বেশ চিন্তা হচ্ছে। পিলাস আসবে তো? না আসলে শ্বশুরবাড়িতে মুখ দেখাবে কি করে? সুলেমান এবার বসা থেকে উঠে দাঁড়ালো। ফোনটা পকেটে ভরে বলল, প্রমাণ আছে? না, আগে প্রমাণ দেখান, তারপর মেনে নেব। আর আমার তো ফালতু সময় নেই আপনার সাথে থেকে সময় নষ্ট করার। আপনি কি জানেন আমার বাড়িতে এসে আমায় মিথ্যে ব্লেম দেওয়ার অপরাধে আমি আপনার চাকরি সহ পুরো জীবনের কেরিয়ার জাস্ট খেয়ে দিতে পারি? সাহেব মাথা নিচে করলো, উঠে দাঁড়িয়ে বলল, এরপর যখন আসবো তখন প্রমাণ হাতে নিয়ে আসবো। জি অবশ্যই। সাহেব চলে গেল। বাসার সুলতান পকেট থেকে ফোন বের করে থানার ওসিকে ফোন করে বলে দিল, সাহেব ছেলেটা যেন বাড়াবাড়ি না করে, করলে কিন্তু জানে বাঁচবে না। ইমন মেসের পাশে থাকা চায়ের দোকানের বেঞ্চে বসে ইব্রাহিমের দেওয়া কার্ডটা দেখছে। ফোন করবে, আপাতত একটা কাজের ব্যবস্থা হোক, তারপর না হয় অন্য কাজ খুঁজে যাবে। ইমন ফোন করো। ইব্রাহিম সবে বাসায় ফিরেছে। ইব্রাহিমের দোতলা আলিশান বাড়িতে ইব্রাহিম একাই থাকে, বাবা মা কেউ নেই, এতিম। আকস্মিক ফোন বাজায়, ফোনটার দিকে চেয়ে দেখলো অপরিচিত নম্বর। ইব্রাহিম রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে ইমন সালাম দিয়ে বলল, আমি ইমন বলছিলাম। কোন ইমন? সেদিন আপনার কার্ড দিয়েছিলেন, বলেছিলেন চাকরির প্রয়োজন হলে যেন আমি আপনাকে ফোন দেই। ইব্রাহিম মনে করার চেষ্টা করলো, তারপর মনে হতেই বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, কাল দেখা করো ক্লাবে। জি কোন ক্লাবে? শাহবাগে এসে ফোন দিও, ওখানেই থাকবো কাল। জি। ইব্রাহিম ফোন কেটে দিল। ইমন ফোনটা পকেটে ভরল। কিছুটা প্রশান্তি হচ্ছে। চাকরিটা হয়ে গেলে বাড়ি ফিরে মাকে যে পাঠাবে মেহেরিনদের বাড়িতে, মেহেরিনকে নিজের করে নেওয়ার জন্য। তখনই নিশ্চয়ই কোনো আপত্তি জানাবে না মেহেরিনের বাবা। ইমন মুচকি হাসলো, আকাশের দিকে তাকিয়ে বলল, প্রিয় মেহেরিন, তোমার প্রতি আমার অনুভূতি আজকালের নয়। যখন থেকে বুঝতে শুরু করেছি প্রেম ভালোবাসা কি, তখন থেকে আমার হৃদয়ে তোমার জন্য একটা সুন্দর অনুভূতি সৃষ্টি হয়েছে। আর তার নাম আমি দিয়েছি ভালোবাসা। আমার সমস্ত অনুভূতি তোমাকে ঘিরেই অবর্তিত। কখনো বলা হয়নি, কখনো সাহস করিনি সামনে এসে তোমাকে জানানোর। কিন্তু আমার প্রতিটি নির্জন রাত, প্রতিটি গোপন শ্বাসে তুমি ছিলে আমার অনুচ্চারিত প্রার্থনা। আমার ভালোবাসার সবসময় তুমিই আছো। চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেল থেকে
79 কিলোমিটার দূরের ব্যাটালি হিল নামক পাহাড়টির নিচে দাঁড়িয়ে আছে এজওয়ান। আকাশটা মেঘলা, যে কোনো সময় বোধহয় বৃষ্টি হবে। মুখে তার মাস্ক। এজওয়ান সচরাচর দিনের বেলায় বাইরে বের হন না। বের হলেও মুখে মাস্ক থাকে। মাস্ক খুলে বের হলে লোকজনের নজর সব এজওয়ানের দিকেই থাকে। তার বিশেষ কারণ হচ্ছে তার বাহ্যিক সৌন্দর্য। ইজন সুলতানের চোখের মধ্যে নীল থাকার পাশাপাশি ও তার আরেকটা দিক হলো সে দেখতে মোটেও বাঙালি নয়। তার ফিচার গঠন ফ্রান্সের মানুষদের মতো। তার বেশিরভাগ সময়টা বেড়ে ওঠা হয়েছে অস্ট্রেলিয়ায়। দীর্ঘ 16 বছর সে অস্ট্রেলিয়ায় কাটিয়ে গত বছর 2019 সালের অক্টোবরে বাংলাদেশে আসে। আর এসেই এখানে ওখানে ঘুরছে। প্রায় মানুষ জানে বাশার সুলতানের একটা ছেলে আছে, সে অস্ট্রেলিয়ায় থাকে, কিন্তু কেউ জানে না এজন সুলতান দেখতে কেমন। আর যারা দেখছে তারা জানে না এই এজন আসলে বাশার সুলতানের ছেলে।